নিরীহদের হত্যা করছে পাকিস্তান। প্রথমে ধর্ম জেনে জেনে হত্যা জঙ্গিদের, যা 22 এপ্রিল আমরা দেখেছিলাম, আর এরপর মার খাচ্ছে, তারপরেও নিরীহ ভারতীয়দের ওপর আক্রমণ চালাচ্ছে। 22 এপ্রিলের ছবিটা আরেকবার দেখাই, মনে করিয়ে দিই আপনাদের। এই নিরীহ নিরস্ত্র পর্যটকদের গুলি করে করে ধর্ম জেনে জেনে মেরেছিল পাকিস্তানের জঙ্গিরা। তারপরে আমরা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছি, তারপরে আমরা হামলা চালিয়েছি, কিন্তু তাতে সেনার দিক থেকে না পেরে আবার নিরীহ মানুষের ওপরে হামলা হচ্ছে। উড়ির ছবিটা দেখাবো। উড়িতে দেখুন, বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এই সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, পুরুষ মহিলা নির্বিশেষে, কারণ এলওসি থেকে, পাক অধিকৃত কাশ্মীর থেকে পরের পর গোলাগুলি বর্ষণ হচ্ছে। ছবি দেখাবো। উড়ি কাশ্মীরে কি অবস্থা, বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে। প্ররোচনা দিয়েই যাচ্ছে, উস্কানি দিয়েই যাচ্ছে, এখনো পর্যন্ত উস্কানির শেষ নেই। এবার পুঞ্চের ছবি দেখুন, পুঞ্চের ছবি দেখুন। বাড়ি ঘর ভেঙে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। পুঞ্চ সীমান্তে গোলাগুলি পাকিস্তানের, একের পর এক গোলা, একের পর এক শেলিং হয়েই চলেছে। আমাদের সুদর্শনে ছিন্ন ভিন্ন হয়ে এরা নিরীহদের প্রাণে মারছে। রাজৌরির ছবি দেখুন, যা সমস্ত কাশ্মীর সীমান্ত এলাকায়, সেখানেও দেখুন দেওয়ালে দেওয়ালে অবস্থা কি দেখুন। গোলা এসে পড়েছে এই বাড়িতে, বোঝাই যাচ্ছে তার দগদগে ঘা এখনো রয়েছে। দেখুন কিভাবে পাকিস্তান আক্রমণ করেছে, পাক গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত। আমাদের প্রতিনিধি নিউজ 18 বাংলার প্রতিনিধি মৈত্রেয়ীর প্রতিবেদন। আপনাদেরকে আমরা বারবার করে এই খবর দিই সিজফায়ার ভায়োলেশনের, মর্টার শেল ছোড়ার এবং তার ইম্প্যাক্ট বাড়িতে কতটা হয় সেটা দেখানোর জন্য। কিন্তু একটা মর্টার শেলের প্রভাব কতটা এবং সেটা যেখানে পড়ে তার ইম্প্যাক্টটা কতটা হয় সেটা এবার দেখাবো। আমার সামনে এই যে জায়গাটা দেখছেন, আমি এর ভেতরে নামবো এবং এটা বুঝতে পারবেন যে এটার ইম্প্যাক্টটা মাটি থেকে কতটা হয়েছে, অর্থাৎ কতটা ডিপ ইম্প্যাক্ট হয়েছে এই শেলের। এবং এই শেল কিন্তু কাছ থেকে আসেনি, এই শেল এসছে আমার বাদিকে যে পাহাড় দেখতে পাচ্ছেন, দূরের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, সেখানে যেখানে পাক অধিকৃত কাশ্মীরের পোস্ট রয়েছে, সেই দূর থেকে, যার এরিয়াল ডিস্টেন্স কমপক্ষে হলে 5 থেকে 6 কিলোমিটার বা তার বেশি, সেইখান থেকে এই শেল রাজৌরির সীমান্তবর্তী এই গ্রামে একের পর এক এসে পড়েছে। এবং এইখানে সেটা একটি শেল এসে পড়েছে এবং এই শেল এখানে পড়ার পর তার ইম্প্যাক্ট কতটা হয়েছে দেখুন। যে ছড়ার কথা বলা হয়, যে কারণে এত সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস হচ্ছে, তার কারণ যখনই একটা শেল পড়ে তার থেকে যে শার্পনেলগুলো বেরোয় বা যে স্প্লিন্টার্সগুলো বেরোয়, সেগুলো বুলেটের থেকেও অতি ক্ষিপ্র গতিতে তারা একেবারে ছিটকে যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালে এর ইম্প্যাক্টটা কতটা। গত রাতের যে টানা শেলিং হয়েছে, যে সিজফায়ার ভায়োলেশন হয়েছে, তাতে অন্তত পক্ষে 6 জন আহত হয়েছেন। কিন্তু এই শেলিং এর প্রভাব যে কতটা, সেটা আপনারাও চাক্ষুষ করছেন আমাদের সাথে। রাজৌরির সীমান্তবর্তী গ্রাম থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। শুধু তো বাইরের ছবি দেখলেন, ভেতরের ছবি দেখলে আরো আতঙ্কিত হবেন, শিউরে উঠবেন। এইসব মানুষেরা পাকিস্তানের নির্লজ্জতার শিকার, নৃশংসতার শিকার। ভেতরের ছবি দেখি, রাজৌরিতে এই বাড়ির, বিভিন্ন বাড়ির ভেতরের ছবি দেখাবো। বাড়িতে একেবারে লন্ডভন্ড হয়ে গেছে, বাড়ি একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্যের প্রতিবেদন। ওটা রাত সীমান্তবর্তী এলাকায় গোলাবর্ষণের চাক্ষুষ থেকেছিলাম আমরা, এবং সেই গোলাবর্ষণের ইম্প্যাক্ট কতটা হয়েছে সেটাই এবার দেখাবো আমাদের। আমরা এই মুহূর্তে রয়েছি রাজৌরির সীমান্তবর্তী গ্রাম কারাইয়াতে, যার বাড়ি থেকে বলা যেতে পারে 10 মিটার দূরে শেল পড়েছে এবং সেই শেল পড়ার ইম্প্যাক্টটা কতটা সেটা আপনারা দেখবেন। पहले तो ड्रोन आए थे। अच्छा, हमने देखे थे। आपने कहाँ पे देखे? 4-5 देखे थे, इधर घूम रहे थे ऊपर। अच्छा। हाँ, तो उसके बाद थोड़ी देर के बाद हमारे को पता चल गया था कि माहौल खराब हो रहा है। अच्छा। तो हम अपनी सेफ्टी के लिए दरवाजे जो भी है गेट वगैरह बंद करके अंदर जाने लगे। जब अंदर जाने लगे तो एक बम पड़ा, ये तो मुझे पता नहीं, इधर पास में पड़ा है। उसके बाद हमने अपने सेफ्टी के लिए अपना जो भी कुछ है, आगे एक अलमारी है उसको आगे किया, उसके पीछे गद्दा किया, उसके पीछे बैठ गई। जब बैठ गए तो उसके बाद ये बम पड़ा, वहाँ पे गिरा था। हाँ जी, हाँ जी। तो उसके इम्पैक्ट में इतना हुआ है। हाँ जी, तो ये देखो कितना नुकसान हुआ है, मकान वगैरह जो एकदम से ऐसा शनकार बजा है। अच्छा। तो हमारा दिल तो घबराहट में हो गया
फिर कितने बम गिरे हैं एक के बाद एक? मुझे 10 बमों की आवाज आई थी। বাড়ির বাইরে ছাদ এবং গোটা অংশটাতে শার্পনেল এসেছে এবং বাড়ির বাইরে ভয়াবহভাবে ইম্প্যাক্টেড হয়েছে। শুধু বাড়ির বাইরেই নয়, বাড়ির ভেতর অবধি কিন্তু এই ইম্প্যাক্ট এসে গিয়েছে, যার ফলে ভয়ঙ্কর রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে শম্পা দেবীর বাড়ি। এবং সেই সময় উনি এবং ওনার পুত্রবধূ তারা দুজন বাড়ির মধ্যে ছিলেন, তারা কোনো রকমে প্রাণ বাঁচিয়েছেন। এই গ্রামের বিস্তারিত জায়গা অন্তত পক্ষে 10টি গুলির শব্দ, 10টি বোমা পড়ার শব্দ তারা শুনেছেন এবং তার ইম্প্যাক্ট তো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। তবে তার একটা বার্তা স্পষ্ট, জবাব যে দেওয়া হচ্ছে সেনাবাহিনীর দ্বারা, সেই জবাব আরো মুতর দেওয়া উচিত। রাজৌরি থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। কতটা নির্লজ্জ হলে পরে এইভাবে সাধারণ নিরীহ মানুষের সাজানো সংসার একেবারে ভেঙে ফেলতে পারে। কুপোয়ারায় দেখুন, বাড়ি দেখুন কি অবস্থা। সীমান্ত এলাকায় যারা থাকেন তাদের এই হাল পাকিস্তানের জন্য, পাকিস্তানের নৃশংসতার জন্য। পাকিস্তান পারছে না, বেড়ে উঠছে না, জঙ্গি ঢোকাচ্ছে, জঙ্গি দিয়ে নাশকতা করার চেষ্টা করছে, আর সেনাবাহিনীকে দিয়ে শেলিং করাচ্ছে। এরপরেও বলবে পাকিস্তানের সেনার সঙ্গে পাকিস্তানের কোনো যোগ নেই, এরকম বলবে না তো আবার? এর আগে বলেছিল জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের কোনো যোগ নেই। এদিকে মাসুদ আজহার হাফিজ সায়েদকে নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছিল। এখন তো পাকিস্তান সেনা গতকাল থেকে আমাদের উপরে হামলা চালানোর চেষ্টা করছে। এ তো পরিষ্কার বারামুলার ছবি দেখুন, ধ্বংসস্তূপ। পাকিস্তান সেনাবাহিনী কাপুরুষ, নির্লজ্জ, সেই সেনাবাহিনী শেলিং করছে, সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। মারতে পারেনি। রাজৌরির ছবি আরো একবার দেখুন, গাড়ির ওপরে পড়েছে শেল। সন্ধে হলেই শেলিং, অন্ধকার হলেই শেলিং। আর তারপরে সংসারের এই অবস্থা, বাড়িঘরের এই অবস্থা, সাধারণ মানুষ আতঙ্কে আছেন, নিরীহ ভারতীয়রা আতঙ্কে রয়েছেন। কেন? আমরা তো জঙ্গি ঘাঁটি ধ্বংস করার চেষ্টা করেছিলাম, আমরা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেওছি। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন RK দাস। গ্রুপ ক্যাপ্টেন দাস, এই নির্লজ্জতা কেন পাকিস্তানের? সেনাবাহিনী এরপরে কি বলবে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই? দেখা যাচ্ছে শেলিং করে করে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। দেখো, তুমি ঠিকই বলেছো অয়ন। 22 এপ্রিলে ওরা আমাদের আক্রমণ করেছিল পেহেলগামতে, তারপরে আমরা যে পাল্টা দুদিন আগে যে জবাব দিয়েছি, প্রত্যাঘাত করেছি, আমরা কিন্তু শুধুমাত্র টেরর ক্যাম্পস গুলোকে বেছে নিয়েছিলাম বেসড অন স্পেসিফিক ইন্টেলিজেন্স ইনপুট। আর সেই টেরর ক্যাম্পস, জঙ্গি ঘাঁটি, সেগুলো হেডকোয়ার্টার ছিল, প্রশিক্ষণ ক্ষেত্র ছিল, যেখানে জঙ্গিরা ট্রেনিং করতো আর ভারত এসে নাশকতা মূল কাজ করতো। তো আমরা শুধুমাত্র সেই টেরর ক্যাম্পস গুলোকে ধ্বংস করেছি। কিন্তু পাকিস্তান তারপরে কি করলো? ওরা ভারতের বিরুদ্ধে তো ফ্রন্টাল অ্যাটাক করার মতন ক্ষমতা নেই, তো ওরা নির্লজ্জর মতন ওরা সিভিলিয়ান টার্গেটসকে, যারা সফট টার্গেট, যাদের কোনো ওরা কিছু প্রত্যাঘাত করতে পারে না, যারা ইন্ডিয়াতে থাকে সিভিলিয়ান, তাদের উপরে এলোপাথারি শেলিং শুরু করে দিয়েছে। তো এটা হচ্ছে যারা নাকি, যাদের কাজ কোনো উদ্দেশ্য নেই, দে ডোন্ট নো কি করতে হয়। যদি ওদের মধ্যে এতটাই ক্ষমতা আছে তো আসুক, মিলিটারি টার্গেটস কে বেছে নোক, তাহলেই মানে পরস্পর লড়াই হবে, তাহলেই বোঝা যাবে কি ওদের মধ্যে কতটা ক্ষমতা আছে আর আমাদের মধ্যে কতটা ক্ষমতা আছে। সিভিলিয়ানদের মেরে, নিরীহ সিভিলিয়ানদের মেরে এটা একটা কাপুরুষের কাজ করছে। আরো একটা জায়গা দেখাই, রাজস্থান সীমান্ত, গ্রুপ ক্যাপ্টেন দাস, জয়সালমের, সেখানেও নির্লজ্জের মতো হামলা চালিয়েছে। জয়সালমেরও সাধারণ মানুষের ওপরে হামলা চালিয়েছে। রামগড়, জয়সালমের পাক ড্রোন আকাশেই ধ্বংস করেছি আমরা আমাদের সুদর্শন দিয়ে, আকাশ দিয়ে, সমর দিয়ে ধ্বংস করেছি ওদের মিসাইল। কিন্তু সাধারণ মানুষ ছিল টার্গেট। পাক ড্রোনের ধ্বংসাবশেষ দেখাচ্ছি জয়সালমেরে। সাধারণ মানুষ বসবাস করেন এখানে। আমাদের এখানে জঙ্গি ঘাঁটি নেই পাকিস্তানের মতো। দেখুন আমাদের প্রতিনিধির প্রতিবেদন। जैसलमेर के अंदर है, जैसलमेर की एक बस्ती के अंदर, जहां पर पीछे की तस्वीरें, जहां ये कॉर्डन ऑफ किया गया, जो ये कांटे नजर आ रहे हैं, यहाँ पर एक जिंदा बम है। पुलिस इस वक्त यहाँ पर पहुंच रही है।
हाँ सर, ये जो खड्डा हो रहा है इस खड्डे के पास में बता रहे हैं, मैं भी नहीं गया वहाँ पे। हाँ, अभी नहीं गए आप? वहाँ पे नहीं गया। पुलिस आप बुलाया, बाकी यूनिट आ रही है यहाँ पर बॉम्ब चेक करने के लिए? हाँ आ रहे, बता रहे हैं अभी। सूचना दे दी आपने? सूचना दे दिया, बिल्कुल अधिकारी देख के गए हैं, वो आ रहे हैं सर। आप देखिए कि यहाँ पर कोशिश की जा रही है, पीछे कांटे लगा दिए गए, जिससे कि कोशिश की जा रही है कि किसी तरीके से यहाँ लोगों को रोका जा रहा है, यहाँ पर नहीं जाए। बॉम्ब स्क्वाड की टीम आएगी, वो इसको देखेगी। गिरते हुए देखा आपने? हाँ, गिरते हुए देखा, जरूर। कितने बजे की बात है? 8:30 बजे की बात। 8:30 बजे? हाँ जी, गिरते देखे, हल्लाट बाजू धमाका। फिर तो देखे मैं दौड़ कमरे में बढ़ गया। तो ये फट गया या अभी जिंदा है? आज फेटा हटा तो नहीं है, नॉलेज कहीं नहीं सर, फटा नहीं है, वैसा गिरा जैसा गिर गया। आसमान में आसमान से बहुत तारे दिख रहे थे और बम छूट रहा था। हाँ, और हमने देखा कि बहुत फायरिंग हो गई ऊपर। हाँ, तो हमने घरों के अंदर घुस गए। और जिस वक्त नीचे गिरा था, कैसे गिरा था? कैसे मतलब रोशनी ऐसे सन्नाट करते गिर गया। फिर हमने देखा तो बम गिरा रहे ऊपर से। अच्छा, ये एक ही गिरा? और भी नहीं, और गिरा है, और भी है साहब। अब आसपास में और भी है। वह किस साइड से आ रहा था? किस साइड से? ऊपर से आया? ऊपर से आया, उस साइड से आया। अच्छा, हाँ। कैसे दिख रहा था? कैसे चंगारी निकली, उसके पीछे निकल रही थी और फिर सीधा यहाँ गिरा? हाँ, यहाँ गिरा। उस जगह गाड़ी खड़ी थी। हाँ, ये वाली। अच्छा, ये गाड़ी वहाँ खड़ी थी। हाँ। तो फिर कोई नीचे गिरे, धमाका तो नहीं? नहीं, धमाका नहीं हुआ। हम ये 9 बजे के आसपास, ये देखिए कि तस्वीर के अंदर ये वो बॉम्ब है। ये काफी अंदर धसा हुआ, मिट्टी के अंदर जो धसा हुआ नजर आ रहा है, सिर्फ ऊपर का हिस्सा यहाँ से नजर आ रहा है। ये क्योंकि जब बॉम्ब स्क्वाड की टीम आएगी, वो ये देखेगी कि क्या ये जिंदा है। आशंका यही है कि जिंदा है, क्योंकि लेकिन जब तक जांच नहीं कर दी जाती, पड़ताल नहीं कर दी जाती, और बॉम्ब है तो कौन सा बॉम्ब है ये, क्योंकि जो ड्रोन के टुकड़े गिरे थे, ये ड्रोन नजर नहीं आ रहा, क्योंकि ड्रोन के टुकड़े हमने देखे थे जहां से ड्रोन गिरे था, वैसी तस्वीर नजर नहीं आ रही। নিরীহ মানুষ বেছে বেছে মারছে, ধ্বংস করছে বাড়ি। এর আগে ধর্ম জেনে মেরেছিল জঙ্গিরা, ধর্ম জানিয়ে বদলা নিয়েছিল ভারত, সিঁদুর মুছে দিয়েছিল বহু স্বামীর। স্ত্রী স্বামীহারা হয়েছিলেন, সিঁদুর মোছার বদলা অপারেশন সিঁদুরে 25 মিনিটের বদলার কাহিনী শোনালেন সেনাবাহিনীর 2 মহিলা অফিসার। দেখুন। पहलगांव हमलार बदला, मिनी सुइजारलैंड বৈশরণকে রক্তাক্ত করার প্রত্যাঘাত, 9টি জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিল ভারত। অপারেশন সিঁদুর, মাঝরাতে মাত্র 25 মিনিটে সব তছনছ। সিঁদুর মোছার জবাবে অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর, ভারতীয় সেনা, নৌসেনা এবং বায়ুসেনা ত্রিফলা আক্রমণ। 22 এপ্রিল বৈতরণে 26 জনকে গুলি করে খুন করে জঙ্গিরা। প্রত্যেকেই পুরুষ। স্ত্রীর সামনে খুন করা হয় স্বামীকে। এই সিঁদুর মোছার বদলা নিতেই অপারেশন সিঁদুর। এই নামটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট, এবং যিনি এই নামটা দিয়েছেন তিনি এই সময়টা চুজ করে এই নামটাই দিয়েছেন যে যারা আমাদের মহিলাদের মাথার সিঁদুর মুছে দিয়েছে তাদেরকে ছাড়া যাবে না, এবং সেই জন্য তাদের নাম করে এই মিসাইলগুলো একটার পর একটা 25টা মিসাইল বা 26টা মিসাইল যে কটাই ইউজ করা হয়েছে সেইভাবে কিন্তু টার্গেট করে উগ্রবাদীদের এগেনস্টে এই মিসাইলগুলো দাগানো হয়েছে। পহেলগাঁওয়ে হিন্দুদের খুন করা হয়েছিল। হিন্দু শাস্ত্র মতে 13 দিনের শোক, 15 দিনের মাথায় বদলা। জঙ্গিরা খুন করেছিল ধর্ম জেনে, ভারত বদলা নিল ধর্ম জানিয়ে। অপারেশন সিঁদুর কিভাবে বদলা, দেশকে সে কাহিনী শোনালেন ভারতীয় সেনাবাহিনীর 2 মহিলা অফিসার, একজন মুসলিম কর্নেল সোফিয়া কুরেশি, আরেকজন হিন্দু উইং কমান্ডার ভূমিকা সিং। मैं कर्नल सोफिया कुरैशी और मेरे साथ विंग कमांडर व्योमिका सिंह। ইনি কর্নেল সোফিয়া কুরেশি। শরীরে বীরের রক্ত, দাদু ছিলেন ভারতীয় সেনায়। ভারতীয় সেনায় সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স অভিযান সহায়ক শাখা সিগন্যাল কর্পসের অন্যতম শীর্ষ অফিসার সোফিয়া কুরেশি। 2006 সালে কঙ্গোয় রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা অভিযানে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 সালে 18টি দেশের সামনে প্রথম মহিলা হিসেবে ভারতের সামরিক মহড়ায় নেতৃত্ব দেন। পুনের ওই সামরিক মহড়া ছিল
ভারতে আয়োজিত সবচেয়ে বড় সামরিক মহড়া। আর কোনো দেশের মহিলা ওই দিন নেতৃত্ব দেননি। ভারতের হয়ে নেতৃত্বে ছিলেন সোফিয়া কুরেশি। रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे। কর্নেল সোফিয়া কুরেশির সঙ্গে এক মঞ্চে উইং কমান্ডার ভূমিকা সিং। ভূমিকা মানে আকাশ কন্যা, ইনি সত্যিই আকাশ কন্যা। বায়ুসেনার উইং কমান্ডার, একসময় এনসিসিতে ছিলেন। ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়া, সেখান থেকে ভারতীয় বায়ুসেনায় জম্মু কাশ্মীর এবং উত্তর পূর্ব ভারতের বহু দুর্গম অঞ্চলে চেতক, চিতার মতো কপ্টার উড়িয়েছেন। 2020 সালে অরুণাচল প্রদেশে ভূমিধসের উদ্ধার কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ভূমিকা সিং। It must be said that the Indian Armed Forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate the situation. ধর্ম জেনে খুন, ধর্ম জানিয়ে বদলা, অপারেশন সিঁদুর, 25 মিনিটে খেল খতম। ধর্ম জেনে খুন, ধর্ম জানিয়ে বদলা, আর এত কিছুর পরেও এই 22 এপ্রিল সদ্য জঙ্গিরা মেরে দিল 26 জনকে। তারপরেও গতকাল সাম্বা সেক্টরে জৈশে মোহাম্মদের 7 জন ঢুকার চেষ্টা করছিল পাকিস্তান। এতটাই নির্লজ্জ, ঢোকানোর চেষ্টা করছিল ভারতে। 7 জনকেই খতম করে দেওয়া হয়েছে। আমি গ্রুপ ক্যাপ্টেন দাসের কাছে যাব। সেটা হচ্ছে যে সেনাবাহিনী দিয়ে পারছে না যখন, তখন কি এরই মধ্যে 7 জঙ্গিকে অনুপ্রবেশ ঘটিয়ে ভারতের মধ্যে আবার নিরীহ মানুষকে টার্গেট করার চেষ্টা? না, এটা আমি পুরোটাই একমত না। দেখো, পাকিস্তানকে আমরা কিন্তু হালকা নেওয়া উচিত না। অনেকরা বলছে পাকিস্তান 2 দিনের মধ্যে 4 দিনের মধ্যে কাট হয়ে যাবে। আই ডোন্ট এগ্রি টু দ্যাট। পাকিস্তান ওয়ার্ল্ড মিলিটারি ইন্ডেক্সের মধ্যে নাম্বার 12, ভারত নাম্বার 4। পাকিস্তানের মধ্যে কিন্তু ক্ষমতা আছে, সেটা কিন্তু আমাদের হালকা নেওয়া উচিত না। আমরা প্রত্যাঘাত করেছি, ওরা তার জবাব দিচ্ছে, আমরা তারপরে আরো বেশি দিচ্ছি। আমার মতে এই যুদ্ধটা খুব শীঘ্রই থামবে না। এটা রোজ, আজ রাতেও অনেক কিছু হবে, আর এটা ক্রমশই একটা এমন জায়গায় পর্যায়ে পৌঁছে যাবে যখন দু দেশের সেনা, আর্মি, নেভি, এয়ারফোর্স একদম ভয়ানক যুদ্ধ হবে। আর সেই যুদ্ধর পরিণাম পাকিস্তানের জন্য অনেকটাই খারাপ হবে। কিন্তু পাকিস্তান যে একদম কয়েকদিনের মধ্যে কাট হয়ে যাবে, আই ডোন্ট এগ্রি। কেন কি পাকিস্তানের যে মিলিটারি মোটামুটি ওয়ার্ল্ডের মধ্যে তার নাম আছে, আমরা ওদের হালকা না। কিন্তু সেনাবাহিনী দিয়ে এই সংঘর্ষ চালানোর যে খরচ, তাদের আর্থিক পরিস্থিতি যা, এবং আজকে আমেরিকা নাক গলাবে না, বলা যায় রাশিয়া থেকে আরম্ভ করে অনেকেই আমাদের পাশে, তারপরেও কি এই অর্থনৈতিক পরিস্থিতিতে তারা সংঘর্ষ চালিয়ে যাবে? একদমই। দেখো, এটার মধ্যে কয়েকটা জিনিস আছে। প্রথম হচ্ছে কি, ওদের কাছে মিলিটারি ইকুইপমেন্ট আর সেই ধরনের গোলা বারুদ রয়েছে টু কন্টিনিউ দ্য ওয়ার। ওদের কাছে আছে প্রায় অ্যাটলিস্ট 12 থেকে 14 দিনের মতন। আমরা যদি যুদ্ধটা লম্বা চলে, তখন উই ক্যান এক্সপেক্ট দ্যাট চায়না, টার্কি, আরো যারা যারা দেশ ওদের সাথে আছে, ওরা ওদের লজিস্টিক্যাল সাপ্লাই করবে। বুটস অন দ্য গ্রাউন্ড বোধহয় নাও করতে পারে চায়না কি অন্য কোনো দেশ, কিন্তু লজিস্টিক্যাল সাপ্লাই ওটা কিন্তু থাকবে। আর যদি আমরা ভাবি কি এই কয়েকটা এয়ার স্ট্রাইকের পরে পাকিস্তানের মধ্যে একটা খুব কেয়াস হয়ে যাবে, আই ডোন্ট থিংক সো। পাকিস্তানের মধ্যেও ক্ষমতা রয়েছে, তবে ইয়েস, আমরা ওদের থেকে অনেক বেশি শক্তিশালী। আমরা উই শুড বি প্রিপেয়ার ফর এ লং রান ওয়ার। কিন্তু লং রান ওয়ারের পরে পরিণতি কিন্তু ইট উইল বি দ্য এন্ড অফ পাকিস্তান, নট দ্য এন্ড, কিন্তু পাকিস্তানের অনেক বেশি ক্ষয়ক্ষতি হবে। ধন্যবাদ গ্রুপ ক্যাপ্টেন দাস, আমাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। সুদর্শনে ছিন্ন ভিন্ন, কিন্তু প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কোথায়? সেনা প্রধান আসিম মুনির কোথায়? একটা ছোট্ট ব্রেক, হেডলাইন্সের পরে ফিরে আসছি সব খবর।